নমস্কার, বাংলা টক আমার ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। প্রতিদিনকার মতন আজকেও আমি আমার ভিডিও নিয়ে আপনাদের সামনে উপস্থিত হয়েছি। ভিডিওর শুরুতেই অন্যান্য দিনের মতন আজকেও আপনাদের কাছে আমার একান্ত অনুরোধ, আপনারা আমার এই ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। আপনাদের গুরুত্বপূর্ণ মতামত আমার ভিডিওর কমেন্ট বক্সে লিখে অবশ্যই জানান। ভিডিওগুলো ভালো লাগলে পরে অবশ্যই লাইক করুন এবং শেয়ার করে ছড়িয়ে দিন। মাননীয়া ভয় পেয়েছেন, প্রচণ্ড ভয় পেয়েছেন। দেখুন, এই জুলাই মাস অর্থাৎ আগামী কাল সোমবার থেকে আগস্ট মাস, এই সময়কালটা এই রাজ্য সরকারের পক্ষে খুব গুরুত্বপূর্ণ। সরকারের ভাগ্য নির্ধারণ হতে পারে এই সময়কালের মধ্যে। কেন কথা বলছি তার মধ্যে আমি আসছি, কিন্তু তার আগে বলে দিই কেন মাননীয়া প্রচণ্ড ভয় পেয়েছেন, চাপে আছেন, যার ফলে বেশ কয়েকদিন ধরে দেখা যাচ্ছে তার মুখনিসৃত সুবচন আমরা কিন্তু পাচ্ছি না। তিনি ভয় পেয়েছেন তার কারণ, প্রথমে কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের থেকে একটি বলতে গেলে আলটিমেটাম চিঠি, যেটা ওই বাংলাদেশ বর্ডারের কাঁটাতার দেওয়ার জন্য জমি হস্তান্তর সংক্রান্ত বিষয়। দীর্ঘদিন ধরে এই বিষয়টি নিয়ে কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের তরফ থেকে রাজ্যের মুখ্য সচিব, স্বরাষ্ট্র সচিব এদেরকে বারবার করে চিঠি দেওয়া হয়েছে, প্রায় 12-14 বার চিঠি দেওয়া হয়েছে, কোনো কাজ হয়নি। এমনকি বিএসএফের পক্ষ থেকে, কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের পক্ষ থেকে সুপ্রিম কোর্টেও এই নিয়ে আবেদন করা হয়েছিল। যথারীতি সেখানে এখনও মামলা কোনো নিষ্পত্তি হয়নি। তারই মধ্যে এই অপারেশন সিঁদুরের প্রেক্ষাপটে দাঁড়িয়ে, যেখানে আমরা আমাদের নতুন ডক্ট্রিন প্রকাশ করেছি, কি সেই ডক্ট্রিন? যদি আমাদের দেশের স্থিতাবস্থাকে চ্যালেঞ্জ করে কোনো রাষ্ট্রশক্তি সন্ত্রাসবাদী মদদ দেয়, যদি তাদের মাটিকে সন্ত্রাসবাদী কার্যকলাপকে প্রশ্রয় দেওয়ার জন্য ব্যবহার করতে দেয়, তাহলে সেটা ভারতের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণার সামিল হিসেবে ধরে নেওয়া হবে এবং সেই মতন ভারত তাদের ওপর কিন্তু ব্যবস্থা গ্রহণ করবে। সেই ডক্টরিনের অনুষঙ্গ হিসেবে বাংলাদেশ বর্ডার, প্রায় 4000 কিলোমিটার বর্ডার রয়েছে আমাদের দেশের সঙ্গে বাংলাদেশের। তার মধ্যে 2000 কিলোমিটার আমাদের রাজ্য পশ্চিমবঙ্গের সঙ্গে সম্পৃক্ত। এর মধ্যে যেমন জলপথের বর্ডার রয়েছে, সেরকমই আবার সমতল রয়েছে। কিন্তু বেশ খানিকটা অঞ্চল, প্রায় 600-650 মতন কিলোমিটার অঞ্চল জুড়ে কোনো কাঁটাতারের বেড়া দেওয়া নেই। ফলে সেখান থেকে অবাধে অনুপ্রবেশ হয় এবং এই অনুপ্রবেশ ঠেকানোর জন্য বিএসএফের নজরদারি শুধুমাত্র যথেষ্ট নয়, কাঁটাতারের বেড়া দেওয়া নিশ্চিতভাবেই দরকার। ফলে স্বরাষ্ট্রমন্ত্রক থেকে কিন্তু এবার রাজ্যের মুখ্য সচিবকে আলটিমেটাম দেওয়া হয়েছে, হয় আপনারা জমি হস্তান্তর করুন, জমি দিন কাঁটাতারের বেড়া দেওয়ার জন্য, না হলে পরে আমরা কিন্তু নিজেদের মতন করে ব্যবস্থা গ্রহণ করব। এই চিঠি আসার পরেই সরকারের ঘুম ভেঙেছে। তারা এতদিন ধরে যে টালবাহানা চলছিল, সেই টালবাহানা দূরে সরিয়ে রেখে আস্তে আস্তে বিভিন্ন জেলার জেলাশাসকদের নির্দেশ দিয়েছেন জমি অধিগ্রহণ করার জন্য। দেখুন, এটা তো বুঝতে অসুবিধা হয় না কেন সরকার এত টালবাহানা করছিল। কারণ তারা জানে এই অনুপ্রবেশ যত বাড়বে তাদের ভোট ব্যাংক তত স্ফীত হবে, ক্ষমতায় থাকার সুযোগ আরও বাড়বে। ফলে তাদের এই ব্যাপারে একটা টালবাহানা ছিল। তার পরবর্তী সময়ে আমরা দেখলাম নির্বাচন কমিশন, বিহারের নির্বাচনকে সামনে রেখে নির্বাচন কমিশন যে ভোটার তালিকা বিশেষভাবে সংশোধনের পদ্ধতি গ্রহণ করেছেন, তাতে মাননীয়া মনে করছেন এই পশ্চিমবঙ্গের ভোটের আগেও ওই পদ্ধতি যদি মানাও হয়, তাহলে পরে তার কিন্তু শিরে সংক্রান্ত, কারণ প্রচুর ভোটার বাদ যাবে। দেখুন, এই পদ্ধতিকে নির্বাচন কমিশন বলছে SIR, স্পেশাল ইন্টেন্সিভ রেকটিফিকেশন। ফলে এই সংশোধনের আওতায় তারা বাড়ি বাড়িতে যাবেন, গিয়ে প্রত্যেকটি ভোটারের সঙ্গে মিলিত হওয়ার চেষ্টা করবেন, তাদেরকে দিয়ে একটা প্রি প্রিন্টেড ফর্ম সই করিয়ে তার সপক্ষে তাদের ডকুমেন্টস নিয়ে জমা দেবেন। এখানে যখন তারা যাবেন, তাদের সঙ্গে অঞ্চল ভিত্তিতে যে সমস্ত রাজনৈতিক দলগুলো রয়েছে তারা অবশ্যই সঙ্গে থাকতে পারেন। ফলে একটা স্বচ্ছ প্রক্রিয়া চালু করতে চাইছে, যাতে ভুয়ো ভোটার, মৃত ভোটার ইত্যাদি
জায়গা না পায়, শিফটেড ভোটার তালিকায় জায়গা না পায়। কিন্তু এখানেও তো সরকারের রাতের ঘুম উড়ে যাওয়ার মতন ঘটনা, কারণ এই সরকার তো ক্ষমতায় আছেন এই অনুপ্রবেশকারীদের ভোটার লিস্টে নাম তুলে মৃত ভোটারদের স্বর্গ থেকে নামিয়ে এসে ভোট দিয়ে, ফলে এই দুর্নীতি তাদের আর টিকবে না। তারা মনে করছেন স্বাভাবিকভাবেই মাননীয়া কিন্তু চাপে পড়েছেন, কারণ 2026 আমাদের রাজ্যে বিধানসভার নির্বাচনের সময়। এর পাশাপাশি এই জুলাইয়ের 14 তারিখ অর্থাৎ আগামীকাল থেকে সুপ্রিম কোর্ট এবং হাইকোর্টে গোটা আগস্ট মাস জুড়ে একের পর এক গুরুত্বপূর্ণ মামলা যেগুলো চলছে সেগুলোর শুনানি হওয়ার কথা। তার মধ্যে সবথেকে গুরুত্বপূর্ণ যেটা, 1 নম্বরে অবশ্যই 25,753 জনের যে চাকরি শিক্ষকদের গেছে সেই মামলার শুনানি, সেটা কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চে যেমন আছে সেরকম। তার পাশাপাশি সুপ্রিম কোর্টের শুনানিও হবে নিশ্চিতভাবেই, কারণ সুপ্রিম কোর্ট যে রায় দিয়েছিলেন সেই রায়কে সরকার না মেনে কন্টেম্পট অফ কোর্টের আওতায় পড়েছেন। 14ই জুলাই সুপ্রিম কোর্টের গ্রীষ্মকালীন অবসর শেষ হওয়ার পরে যখন কোর্ট খুলবে তখন কিন্তু এই মামলা আবার সামনে আসবে। এর পাশাপাশি ডিএ মামলা অগাস্ট মাসের 14 তারিখে ইতিমধ্যেই প্রাথমিক একটা শুনানি হয়েছে, এবং সেই শুনানিতে বিচারপতি সঞ্জয় কারল নির্দেশ দিয়েছিলেন রাজ্য সরকারকে যে বকেয়া ডিএর 25% অগ্রিম দিয়ে দেওয়ার জন্য। তারা সেটা দেননি, না দিয়ে তারা একটা এমএ পিটিশন দাখিল করেছেন। এবং দাখিল করেছেন কি কারণে না, তিনি যে রায় দিয়েছিলেন সেই রায়টার সম্পর্কে আরও কিছু তাদের ব্যাখ্যা দরকার। সেই ব্যাখ্যা নেওয়ার জন্যই নাকি এই 25% অগ্রিম বকেয়া ডিএর দেওয়া যায়নি। আদতে কেন দেওয়া যায়নি সেটা তো আমরা সকলেই জানি। সরকারের তো কখনো এই মনোভাব তারা পোষণ করেন না যে সরকারি কর্মচারী যারা রয়েছেন বা পেনশন হোল্ডার যারা রয়েছেন তাদেরকে এই বকেয়া ডিএ দিয়ে এই সমস্যার সমাধান করা, যেটা তাদের দীর্ঘদিনের দাবি। এর পাশাপাশি ওবিসি মামলা আছে। ওবিসির মামলা একটা গুরুত্বপূর্ণ মামলা, যদিও সুপ্রিম কোর্টে রাজ্য সরকার আবেদন করেছিল যে আমরা নতুন করে আবার এই ওবিসি কারা হবেন, কারা থাকবেন তার সার্ভে করে সেই রিপোর্টের ভিত্তিতেই ওবিসি সংরক্ষণ করতে চাই। কিন্তু যেটা জানা যায় যখন এই সার্ভে চলছিল সেটাও সঠিকভাবে হয়নি, কারণ ওবিসি কারা কারা থাকবেন সেটা নির্ধারিত করতে গেলেও সমগ্র জনগোষ্ঠীর মধ্যেই তো সার্ভেটা করা দরকার, কিন্তু তারা সেটা করেননি। তারা যেটা করেছেন শুধুমাত্র যে ক্যাটাগরিগুলো ছিল ওবিসি এ এবং বিতে তাদের মধ্যে সার্ভে করে কিছু সংখ্যক কাস্টকে, জাতিকে বাদ দিয়ে আবার একটা ওবিসি সংরক্ষণের তালিকা প্রকাশ করেছেন, এবং যথারীতি সেখানে তাদের দুধেল গাইদেরকে মান্যতা দেওয়া, সুযোগ সুবিধা দেওয়ার জন্য বন্দোবস্ত তৈরি করে রেখেছে। ফলে এই মামলা হাইকোর্টেও যেমন আছে, সুপ্রিম কোর্টেও আছে। হাইকোর্টে অবশ্যই এই মামলা নিয়ে শুনানি হবে। এর পাশাপাশি প্রাথমিকের শিক্ষক নিয়োগের দুর্নীতি, 32,000 শিক্ষক শিক্ষিকার যে চাকরি ডিভিশন বেঞ্চে গেছে, এখন ডিভিশন বেঞ্চে শুনানি হচ্ছে। অভিজিৎ গাঙ্গুলির সিঙ্গেল বেঞ্চ যে রায় দিয়ে এই চাকরিগুলোকে বাতিল করেছিলেন সেই বাতিলের বিরুদ্ধে রাজ্য সরকার এবং এই চাকরিহারা যে সমস্ত শিক্ষক শিক্ষিকা রয়েছেন তার মধ্যে যেমন প্যারা টিচার রয়েছেন, প্রাইমারি টিচার রয়েছেন, স্পেশাল ক্যাটাগরির টিচাররা রয়েছেন, এরা শুনানি করছেন, এরা তাদের বক্তব্য রাখছেন। এরপরে আসবে যারা এই বঞ্চিত তাদের আইনজীবীদের শুনানি। ফলে এই ক্ষেত্রেও একটা কিন্তু বড় ধাক্কার মুখে পড়তে চলেছে রাজ্য সরকার। এর পাশাপাশি নানান রকম দুর্নীতি রয়েছে, আরজি করের ঘটনা রয়েছে, অতি সম্প্রতি কসবার ল কলেজের ঘটনা, এগুলোকে নিয়ে তো সরকার বিব্রত প্রতিনিয়ত হয়ে চলেছে। ফলে যেটা দাঁড়াচ্ছে যে এই আগামী 1 মাস, হিসেব মতন দেখতে গেলে 45 দিন, এই সময়টা কিন্তু রাজ্য সরকারের পক্ষে খুব গুরুত্বপূর্ণ। আদৌ সরকার 2026-এর ভোট পর্যন্ত টিকবে নাকি তার আগেই এই সরকারের বিদায় ঘণ্টা বাজবে, সেটা কিন্তু নির্ধারিত হতে পারে এই অগাস্ট মাসের মধ্যেই। আমাদের অবশ্যই
নজর থাকবে কোর্টের দিকে, কি রায় আসে কোর্টের থেকে, শুনানি কি প্রেক্ষিতে হয় এবং রাজ্য সরকারের ভূমিকা কি থাকে। অবশ্যই আপনারা আপনাদের গুরুত্বপূর্ণ মতামত আমার ভিডিওর কমেন্ট বক্সে লিখে জানান। আজ এখানেই শেষ করছি। ধন্যবাদ, নমস্কার।